হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকে স্বাগত। একদম ইজিভাবে যদি অঙ্ক শিখতে হয় সমস্ত পরীক্ষার জন্য ভালো করে দেখবে। বলা হয়েছে একজন কর্মচারীর বেতন 25% বৃদ্ধি করা হয়, পরে আবার 25% হ্রাস করা হয়। বেতনের কি পরিবর্তন হবে? যদি একজন কর্মচারীর বেতন 100 টাকা হয়, প্রথমে তার বেতন 100 টাকার উপরে 25% বৃদ্ধি করা হয়েছে, তার মানে 100 টাকা হবে 125 টাকা। পরবর্তী সময় আবার 25% হ্রাস করা হয়, অর্থাৎ কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ যদি বেতন হয় 100 টাকা, তবে সেটা হবে 75। এবার আমাদের কাটাকাটি করতে হবে। 100 100 কাটা যাবে, 3 দিয়ে যাবে, এখানে যাবে 4 দিয়ে, অর্থাৎ 3 25 75, 4 25 100। এবার আমাদের 3 125 যদি আমরা গুণ করে দিই 125 ইন্টু 3, 3 5 15, 5 হাতের 1, 3 দুগুণ 6 আর 1 7, 3 1 3, অর্থাৎ উপরে পেলাম 3 25 375/4। এবার আমরা যদি ভাগ করে দিই তাহলে পাবো 4 নং 36, 15 চলে আসবে, 3 4 12। এবার আমাদের করতে হবে কি দেখো, 3 দশমিক দিয়ে যাবে, 4 7 28, 4 5 20। তো আমরা পেলাম 93.75। এবার আমাদের কি বলা হয়েছে দেখো, বেতনের কি পরিবর্তন হবে। অর্থাৎ আগে যদি একজন ব্যক্তি বেতন পেত 100 টাকা, বর্তমানে সেই ব্যক্তি পাবে 93.75 টাকা। অর্থাৎ এই 100 টাকায় হয়ে যায় 93.75। অর্থাৎ 100 থেকে কিন্তু বর্তমানে কমে গিয়েছে, তার মানে কিন্তু সে তার বেতন কিন্তু হ্রাস পেয়েছে। আমাদের বুঝতে হবে 6.25 কিন্তু তার বেতন কমে গিয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারলে। যাই বেরোবে সেটা আমাদের 100 থেকে বাদ দিতে হবে, যেহেতু আমরা ধরেছিলাম তার বেতন 100 টাকা। তো 93.75 যদি বাদ দিই 100 থেকে, তবে কিন্তু পাবো আমরা 6.25। তো তার বেতনের কিন্তু 6.25 হ্রাস পাবে। কেন হ্রাস পাবে না? প্রথমে তার বেতন 100 টাকা থেকে হয়েছে 125 টাকা, পরবর্তী সময় তার বেতন হ্রাস পেয়েছে 25%। এই যে 25% হ্রাস পেয়েছে, এটা কিন্তু তার বৃদ্ধিপ্রাপ্ত বেতনের পরবর্তীতে। অর্থাৎ যদি একজন ব্যক্তির বেতন থাকে 100 টাকা, সেই বেতন যদি পরবর্তী সময় 100 টাকা থেকে 125 টাকা হয়, এবার 125 টাকার যদি আমরা 25% বাদ দিই, তবে কিন্তু তার আগের যে বেতন ছিল, অর্থাৎ এই যে বেতন, সেই বেতনের চাইতে কিন্তু এই 125-এর 25% বাদ দিলে কিন্তু আমরা এই বেতনের চাইতে আমার বর্তমান বেতন কমে যাবে। বুঝতে পারলে? কারণ হলো 125-এর 25% কিন্তু অনেকটাই হবে। প্রথমে কিন্তু আমরা 125% ধরেছিলাম, এবার ধরেছি আমরা 125-এর 25%। তার জন্য বর্তমানে কিন্তু আমার বেতন কমে গিয়েছে, অর্থাৎ 6.25 কিন্তু আমার বেতন কমে গিয়েছে। এটাই হবে আমাদের অ্যান্সার। যেহেতু 125-এর উপরে কিন্তু 25% ধরা হয়েছে, ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী বলা হয়েছে একজন দোকানদার চিনি কেবল তার ক্রয় মূল্যে বিক্রি করে থাকেন। যদি 1 কেজির জন্য 1000 গ্রামের পরিবর্তে 850 গ্রাম ওজন ব্যবহার করে থাকেন, তবে তার লাভের কত শতাংশ হয়? অর্থাৎ তার লাভের পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে। তো আমরা ধরতে পারি যে 1 কেজি তার মানে হবে কত গ্রাম? 1000 গ্রাম, তাই না? 1000 গ্রামে হয় 1 কেজি। সেই জায়গাতে ওই ব্যক্তি কত গ্রাম দিচ্ছে না? 850 গ্রাম কিন্তু মানুষকে দিচ্ছে।
কিন্তু তিনি যে দামে কিনেছেন ওই চিনি সেই দামেই কিন্তু বিক্রি করছেন। দেখো ব্যবসাতে হয় কি, আমার 5 টাকার মাল আমি 60 টাকায় বিক্রি করি, আমার কিন্তু 2 টাকা লাভ হয়। ধরে নাও সবজি 5 টাকা কেজি, সেটা আমি 60 টাকা বিক্রি করলাম, তাতে আমার 2 টাকা লাভ হলো। কিন্তু একজন ব্যবসাদার বা দোকানদার তিনি ভাবলো যে আমি 5 টাকার মাল 5 টাকাতেই দেব, তাহলে কি হবে না, অনেক বেশি মানুষ নেবে। যদি বেশি মানুষ নেয় তাহলে আমার দোকানে বেশি চলবে। তো সে কারণে তিনি করেন কি না, তার তো লাভ করতে হবে, তার জন্য 1000 গ্রামের পরিবর্তে তিনি 850 গ্রাম চিনি দেয়। তাহলে তার কত হয়, এই যে 150 গ্রাম সেটা কিন্তু তার লাভ হয়। তার মানে আমরা বুঝতে পারলাম 850 গ্রামে তার 150 গ্রাম লাভ হয়, তাই না? তাহলে 100 টাকায় কতটুক তার লাভ হবে, যেহেতু শতাংশে বের করতে বলা হয়েছে, শতাংশ মানেই সবসময় আমাদের 100তে বের করতে হয়। এবার আমরা কাটাকাটি করতে পারি, 0 0 কাটা, 5 17 85, 5 দুগুণ 10, উপরে পেলাম 150 দুগুণে চলে আসবে 300, নিচে আসবে 17, তাই না? এবার আমরা যদি এটাকে ভাগ করে দিই, দেখো 17 একে 17, 30 থেকে 17 চলে গেলে 13 এবং এই 0, 7 17 আমরা জানি 119, 11, তো 17% তার কিন্তু লাভ হয়ে থাকে। 17% তার প্রফিট বা লাভের পরিমাণ 17 পয়েন্ট সামথিং আসবে। তো 17% লাভ, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। আশা করি বুঝতে পারলে। তিনি যে দামে কিনেছেন সেই দামেই তিনি বিক্রি করেছেন। তো 850 গ্রামে তার 150 গ্রাম লাভ, তবে শতকরাতে কত হবে, কাটাকাটি করে দিলাম, 17%, এটাই কিন্তু তার লাভ হবে। বন্ধুরা তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67, তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ, তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাস করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট, সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ফুড এসআই, আরপিএফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে, সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। আমাদের পরবর্তী বলা হয়েছে একজন স্টুডেন্ট 80 কিমি পথ 7 ঘন্টায় যেতে পারে। যদি তার মধ্যে কিছু পথ 8 কিমি প্রতি ঘন্টা বেগে যায় হেঁটে, বাকি পথ 16 কিমি প্রতি ঘন্টা বেগে যায় রিস্কায়, তাহলে তিনি কত কিমি হেঁটে যায় এটা আমাদের বের করতে হবে। দেখো এই ছাত্রের মোট পথের পরিমাণ 80 কিমি, তিনি কিন্তু 7 ঘন্টায় যেতে পারে, তাই না? তার মধ্যে কিছু পথ 8 কিমি প্রতি ঘন্টা বেগে, সেটা যায় হেঁটে। কিছু পথ কতটা আমরা জানি না, আমরা ধরে নেব যে x কিমি পথ, x কিমি, এবং বাকি পথ 16 কিমি প্রতি ঘন্টা বেগে যায় এবং সেটা কিন্তু রিকশায় যায়। তাহলে কত কিমি তিনি হেঁটে যায়? আমরা ধরতে পারি যে x কিমি তিনি হেঁটে অতিক্রম করেছেন এবং সেটা কিন্তু 8 কিমি প্রতি ঘন্টা বেগে। x কিমি গিয়েছেন 8 কিমি প্রতি ঘন্টা বেগে। এবার আমাদের বলা হয়েছে বাকি পথ তিনি 16 কিমি প্রতি ঘন্টা বেগে যান। 7 কিমি তার মোট পথের পরিমাণ, তার থেকে x কিমি তিনি হেঁটে যায়। তো 7 কিমি থেকে যদি আমি x কিমি বাদ দিই তবে কিন্তু সেটা বেরোবে
রিস্কায় তিনি কতটুক যায়। আশা করি তুমি বুঝতে পারলে। মোট পথ যদি সে 7 ঘন্টায় যেতে পারে, তার মধ্যে x কিমি যদি সে হেঁটে যায়, মোট পথের পরিমাণ কতটুকু না 7 ঘন্টায় কিন্তু 80 কিমি পথ যেতে পারে। তুমি স্কুল থেকে ধরে নাও, তুমি বাড়ি থেকে ধরে নাও স্কুল যাবে, পথের পরিমাণ 80 কিমি, তার মধ্যে তুমি কিছু পরিমাণ পথ হেঁটে যাবে এবং সেটা 8 কিমি প্রতি ঘন্টা বেগে, অর্থাৎ 1 ঘন্টায় তুমি 8 কিমি পথ যাবে। কতটা পথ যাবে তুমি সেটা আমি জানি না, আমি ধরে নিয়েছি যে তুমি x কিমি যাবে, 7 ঘন্টায় যেতে পারে। তো x কিমি থেকে যদি তুমি এই 7 ঘন্টায় বাদ দাও, তবে কিন্তু তুমি রিস্কায় কতটুকু যাবে সেটা বের হবে। তাই আমি এই 7 ঘন্টায় মোট পথের থেকে কিন্তু এই x কিমি অর্থাৎ হেঁটে কতটুক যায় সেটা বাদ দিলাম। তার মানে নিচে আমি যা পেলাম সেটা হবে রিস্কা। এটা হলো রিস্কাতে কতটুক যায়, এবং সেই পথটা কিন্তু সে 16 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, তাই না? এবং মোট পথের পরিমাণ 80 কিমি বলাই আছে প্রশ্নে। 8x প্লাস হয়ে যাবে কি 7 ষোলং 112 মাইনাস 16x ইকুয়াল টু এই 80 বা 80। যদি এই 16 থেকে 8x চলে যায় তবে থাকবে মাইনাস 8x ইকুয়াল টু 112 আর রয়েছে 80, 80 মাইনাস 112 প্লাস সমান সমানের ওই দিকে চলে গেলে হয়ে যাবে মাইনাস। তার মানে পেলাম আমরা x এর মান নিচে -8, উপরে কত হবে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস হবে 32, মাইনাসে মাইনাসে কাটা, 4 8 32, পেলাম 4। তো x এর মান আমরা পেলাম 4। তার মানে 4 কিমি পথ তিনি হেঁটে যায়। যেহেতু 8 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, 8 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, 4 কিমি পথ যায়, তার মানে x কিমি পথ আমরা ধরেছিলাম সেটা হবে 4 কিমি পথ। 4 কিমি পথ তিনি 8 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, তার মানে 4 8 32 কিমি পথ তিনি হেঁটে অতিক্রম করেছেন। আশা করি বুঝতে পারলে। 32 কিমি হবে আমাদের অ্যান্সার। যদি এবার প্রশ্নে বলা হয় যে তিনি কত কিমি পথ রিস্কায় যায়, তো দেখো আমরা ধরেছিলাম যে 7 থেকে যদি x এর মান আমরা বাদ দেই, x এর মান পেয়েছি কত 4, তাই না? x এর মান 4, এই 4 কিমি যদি বাদ দেই পাবো আমরা 3 কিমি। এই 3 কিমি পথ সে কিন্তু যায় 16 কিমি প্রতি ঘন্টা বেগে রিস্কায় যায়। তো 3 ষোলং কত হবে, 3 ষোলং 48, তার মানে 48 কিমি পথ সে কিন্তু রিস্কায় যায় এবং 32 কিমি পথ সে হেঁটে যায়। আর 32 আর 48 যোগ করলে আমরা পাই 80। এই মোট কিন্তু 80 কিমি পথ। এই মোট কিন্তু 80 কিমি পথ সে 7 ঘন্টায় যায়। একদম ইজি। পরবর্তী বলা হয়েছে একটি ট্রেন দুটি স্থানের মধ্যে 60 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে আবার 40 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। তার যেতে আসতে মোট 4 ঘন্টা সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত হবে? তো গড় গতিবেগের সূত্রে কিন্তু আমরা পাই 2 ইন্টু যাওয়া এবং আসা। নিচে আমাদের দুটো যোগ করতে হয়। যাওয়া যদি হয় 60 এবং নিচে কিন্তু দুটো, অর্থাৎ 40 আর 60কে যদি আমরা যোগ করে দিই কত পাবো না 100 পাবো। তো এই পদ্ধতি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। একদম ইজি একটি ম্যাথ রয়েছে। তো দুটি ট্রেনের মধ্যে যেহেতু যাওয়া আসা, তার জন্য প্রথমে 2 হবে, যেতে হবে আসতে হবে। 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাবে, 40 কিমি প্রতি ঘন্টা বেগে সে ফিরে আসবে।
এবং 60 আর 40 আমরা যদি যোগ করে দিই পাবো কত? 60 আর 40 যোগ করলে পাই 104 ঘন্টা সময় ইন্টু 4। এবার আমাদের কাটাকাটি করতে হবে, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। এবার যদি আমরা এগুলো গুণ করে দিই, 4 6 24, 24 দুগুণ 48, 48কে আমরা 4 দিয়ে গুণ করে দিলে পাবো 192। 4 8 32, 2 হাতের 3, 4 4 16 আর 3 19, তো 192 পেলাম যাওয়া এবং আসা। বলা হয়েছে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত, তো যেতে আসতে এই যদি হয় মোট 192 কিমি, তবে কিন্তু যেতে হবে আমাকে তার অর্ধেক, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 96 কিমি। যদি প্রশ্নে বলা হতো যে দুটি স্থানে যেতে আসতে কত সময় লাগে, তবে হতো 192 কিমি। যেহেতু প্রশ্নে বলা হয়েছে স্থান দুটির মধ্যে দূরত্ব, অ্যান্সার হবে 96 কিমি, অর্থাৎ 192 তার অর্ধেক হবে আমাদের অ্যান্সার। পরবর্তী বলা হয়েছে 18 জন মহিলা একটি কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে এবং একই কাজ 12 জন পুরুষ 9 দিনে শেষ করতে পারে। যদি 8 জন মহিলা এবং 8 জন পুরুষ একই সঙ্গে কাজ করে, তবে কাজটি কত দিনে কমপ্লিট হবে? ভালো করে আমাদের প্রশ্ন দেখতে হবে। বলা হয়েছে 18 জন মহিলা, 18 জন উমেন মানে মহিলা একটি কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে, তাই না? এবং 12 জন পুরুষ মানে মেল কাজটি করতে পারে কত দিনে? 9 দিনে কাজটি করতে পারে। এবার আমি এই 12 12 যদি কেটে দেই, তার মানে পেলাম 18 জন মহিলা সমান সমান 9 জন মেল বা পুরুষের সমান কাজ করতে পারে। তার মানে 2 জন মহিলার সমান কিন্তু 1 জন পুরুষ কাজ করতে পারে, তাই না? এবার আমাদের করতে হবে কি, দেখো এখানে বলা হয়েছে পরবর্তীতে 8 জন মহিলা এবং 8 জন পুরুষ একসঙ্গে কাজটি শুরু করে। তার মানে 8 জন উমেন এবং 8 জন মেল যদি কাজটি করে, তবে কত দিনে করবে? আমরা জানি যে 8 জন মহিলা তার মানে কিন্তু 4 জন পুরুষের পরিমাণ কাজ করবে, কারণ বলাই রয়েছে 2 জন মহিলা সমান সমান 1 জন পুরুষ। তার মানে 8 জন মহিলা তার মানে হবে 4 জন পুরুষ, আর 8 জন পুরুষই থাকলো। তার মানে মোট হয়ে গেল কত? 12 জন পুরুষ আমরা পেলাম, 12 জন পুরুষ পেলাম। এবার আমাদের করতে হবে কি, প্রশ্নে বলা হয়েছে দেখতে পারছো 12 জন পুরুষ 9 দিনে কাজটি শেষ করতে পারে। তার মানে আমরা পেয়ে গেলাম 12 জন পুরুষ, তো তারা কিন্তু 9 দিনেই কাজ করবে। আশা করি বুঝতে পারলে। এটা যেহেতু বলাই ছিল 12 জন পুরুষ 9 দিনে, তাই কিন্তু আমাদের আর বের করতে হলো না। যদি না বলা থাকতো তাহলে আমাদের লিখতে হতো 12 জন পুরুষ যেহেতু 9 দিনে কাজটি করতে পারে, তাহলে 12 জন পুরুষ কত দিনে করতে পাবে? 12 12 কেটে দাও, 9 আমাদের অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি এখানে আমরা পেতাম 3, এই 12র জায়গাতে যদি আমরা পেতাম 3 জন পুরুষ কত দিনে কাজটি করবে? তো 12 জন পুরুষ যেখানে 9 দিনে কাজটি করতে পারে, 3 জন পুরুষ তবে কত দিনে করবে? 3 দিয়ে 3 4 12, 4 নং 36 দিন লাগতো। যদি ওই কাজই 3 জন পুরুষ মিলে করতো, তবে কিন্তু 36 ডেজ আমাদের লাগতো। তার মানে আমাদের নিয়মটা হলো কি, প্রথমত আমাদের বসাতে হবে 8 জন মহিলা 12 দিনে, বসিয়ে দিলাম। 12 জন পুরুষ 9 দিনে, বসিয়ে দিলাম। 12 12 কাটা, 18 জন মহিলা সমান সমান 9 জন পুরুষের সমান, 2 জন মহিলা সমান সমান 1 জন পুরুষের সমান হবে, তাই না? তার মানে এবার আমাদের বলা হয়েছে 8 জন মহিলা এবং 8 জন পুরুষ। যেহেতু আমরা জানি যে 2 জন মহিলা সমান সমান 1 জন পুরুষ, তাই 8 জন মহিলার জায়গায় আমরা 4 জন পুরুষ নিয়েছি। পেলাম আমরা 12 জন পুরুষ। 12 জন পুরুষ যদি 9 দিনে করতে পারে, তাহলে কিন্তু 12 জন 9 দিনেই করবে। এটাই আমাদের অ্যান্সার হলো। পরবর্তী বলা হয়েছে AB 2 বন্ধু মিলে একটি কাজ করতে পারে 8 দিনে, BC মিলে করতে পারে 12 দিনে।
তিনজন একই সঙ্গে কাজটি যদি করে তবে তাদের কিন্তু 6 দিন সময় লাগে। তাহলে এ এবং সি করতে কতদিন সময় লাগবে? তো দুইজনে মিলে 8 দিন, বিসি মিলে 12 দিন, এবিসি মিলে 6 দিন। তাহলে এসি তাদের কত সময় লাগবে? তো 8, 6, 12 তাদের লসাগু কত বেরোবে? তাদের লসাগু যদি আমরা করি বেরোবে কত? 24, তাই না? 12 দুগুণ 24, 24কে দেখো সবগুলো দিয়ে ভাগ করা যায়, তাই 24 আমাদের লসাগু হবে। বড়টার ডাবল করবে, বড় যা থাকবে এদের মধ্যে তার ডাবল করে দাও, তাকে যদি সবগুলো দিয়ে ভাগ করা যায় তবে এটাই আমাদের লসাগু হয়। তো 24 পেলাম আমরা লসাগু। তার মধ্যে বলা হয়েছে এ এবং বি দুজনে মিলে কাজ করতে পারে 8 দিনে এবং বি ও সি মিলে করতে পারে কত দিনে? না 12 দিনে। এবং বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কাজ করতে পারে 6 দিনে। এবার বলা হয়েছে যদি এ এবং সি করে একসঙ্গে, এ প্লাস সি যদি একসঙ্গে করে কতদিন সময় লাগবে? আমাদের বের করতে হলে দেখো এবার আমরা করতে পারি 3 8 24, তার মানে এ এবং বি মিলে কিন্তু 3 ইউনিট করে প্রতিদিন কাজ করতে পারে এবং বি ও সি মিলে কিন্তু প্রতিদিনে 2 ইউনিট করে কাজ করতে পারে এবং এরা তিনজনে মিলে কিন্তু 4 6 24, 4 6 24, তার মানে এরা তিনজনে মিলে কিন্তু প্রতিদিন 4 ইউনিট পরিমাণ কাজ করতে পারে। তো যদি আমি এ বি সি থেকে এ প্লাস বি প্লাস সি এর থেকে যদি আমি বি সি বাদ দিয়ে দিই, বি প্লাস সি বাদ দিয়ে দিই, বি সি এর কত? 2 ইউনিট পরিমাণ কাজ, এটা যদি আমি বাদ দেই তার মানে এ কিন্তু প্রতিদিন 2 ইউনিট পরিমাণ কাজ করতে পারে। আবার সেমভাবে এ প্লাস বি প্লাস সি মিলে যদি হয় 4, সেখান থেকে যদি আমি এ বি বাদ দেই, এ প্লাস বি বাদ দেই, এ প্লাস বি কত? 3, তাহলে সি এর পরিমাণ আমরা পাবো সি কিন্তু প্রতিদিন 4 থেকে 3 চলে গেলে 1 ইউনিট পরিমাণ কাজ করতে পারে। তার মানে আমরা পেলাম কি? তার মানে আমরা পেলাম এ একদিনে 2 ইউনিট পরিমাণ, সি একদিনে 1 ইউনিট পরিমাণ। এ আর সি বলা হয়েছে এ করতে পারে 2, সি করতে পারে 1, তার মানে দুইজনে মিলে কিন্তু 3 ইউনিট পরিমাণ কাজ করতে পারে। করতে হবে কত? তাদের করতে হবে 24 ইউনিট পরিমাণ কাজ। 3 ইউনিট পরিমাণ করে যদি করতে পারে 3 8 24 দিন, অর্থাৎ 8 আমাদের অ্যান্সার হবে। একদম ইজিভাবে অঙ্ক শিখতে হলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7029 হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে। থ্যাংক ইউ।